বোঝায় ডাটাবেস ইঞ্জিন, সেটা হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমাদের ডাটাবেসটা রাখি বা ডাটাবেসটা কাজ করি। যেমন আপনারা হয়তো সামহাউ কোনো একটা কিছু মাইস্কেল করে আসছে, সো মাইস্কেল আমরা পিএইচপি অ্যাডমিন দিয়ে একটা ডাটাবেস ইঞ্জিন আমরা কোয়েরি লিখতাম, কোয়েরিগুলো হচ্ছে গিয়ে এক্সিকিউট করতাম। তো ওই টোটালটাকে আমরা বলছি হচ্ছে ডাটাবেস ইঞ্জিন, যেখানে হচ্ছে আমরা ডাটাবেসটা রান করি বা ডাটাবেসের জিনিসগুলোকে আমরা রাখি। এখন ফার্স্টে আসি যে এখানে কতগুলো পার্ট আছে। এখানে হচ্ছে তিনটা পার্টে ডিভাইড থাকে, স্টোরেজ ম্যানেজার, কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট, লাস্ট হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। এই তিনটা কম্পোনেন্ট বেসিক্যালি এই ডাটাবেস ইঞ্জিনের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেটেড থাকে। ফার্স্ট হচ্ছে স্টোরেজ ম্যানেজার। স্টোরেজ ম্যানেজার বলতে কি বোঝাচ্ছে, একটু বোঝাই যায় যে স্টোরেজ রিলেটেড কাজ, হয়তো ডাটাবেসে কিভাবে স্টোর করবে, তারপর কতটুকু স্পেস নিবে, এগুলোর মধ্যে আমরা কি রাখবো, এই কাজগুলো নিয়ে হচ্ছে স্টোরেজ ম্যানেজার। সো একটু দেখি আমরা কি বলা হচ্ছে। A program module that provides the interface between the low-level data stored in the database and the application programs and queries submitted to the system. তার মানে যে ডেটাগুলো আছে, low-level ডেটা বলতে আমাদের যে ডেটাগুলো আছে ডাটাবেসে ইন্টিগ্রেটেড, ওই ডেটা, তারপরে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস যে আছে, অর্থাৎ আপনি যে ইন্টারফেসটা লিখতে পারেন, একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, এন্ড লাস্ট হচ্ছে যে কোয়েরিজগুলো আপনি লেখেন, এই সবগুলোর মডিউল, সবগুলোর হচ্ছে কম্বাইনেশন করে একটা মিডিয়াম ক্রিয়েট করা হয়। ওই মিডিয়ামটা আমরা বলতে হচ্ছে স্টোরেজ ম্যানেজার, যে এই কাজটা করে। সো তার কাজ কি? তার কাজ হচ্ছে ইন্টারঅ্যাকশন উইথ দ্য ওএস ফাইল ম্যানেজার। অপারেটিং সিস্টেমের যে ফাইল ম্যানেজার থাকে তার সাথে সে হচ্ছে কি ইন্টিগ্রেটেড করে, যে আমি কোন ফাইলগুলো নিয়ে আসবো, কোন ফাইলগুলো রাখবো, কোনগুলো স্টোর করবো, কোনগুলো আপডেট করবো, এই টোটালি হচ্ছে তার কাজ। নেক্সট আরো কিছু হচ্ছে কি তার কম্পোনেন্টস এর মধ্যে ইনক্লুড থাকে, সেটা হচ্ছে ফার্স্ট অথরাইজেশন এন্ড ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট। সো কাকে আগে অথরাইজেশন দিতে, কে অথরাইজ করে দিতে পারবে বা অ্যাক্সেস পাবে ওগুলা। ট্রানজাকশন ম্যানেজার হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ট্রানজাকশন রিলেটেড যে কাজগুলো আছে, যে আমি যে হয় বলে কাজ হবে হবে না, এই যে রিলেটেডটা যে 0 আর 1 এর মধ্যে থাকে, ওই জিনিসটা হচ্ছে এখানে ম্যানেজ হয়। ফাইল ম্যানেজার বুঝতেই পারতেছেন যে ফাইলগুলো ম্যানেজ হয়। তারপরে হচ্ছে লাস্ট ওয়ান বলতেছে বাফার ম্যানেজার। বাফার ম্যানেজার বলতে হচ্ছে টেম্পোরারি যে কাজগুলো হয়, ধরেন আমি একটা রেজাল্ট লিখলাম, সেটা টেম্পোরারি কোথাও একটা রাখতে হবে, এই টেম্পোরারি কাজটা যেখানে আমি স্টোর করি, এই জিনিসটাও স্টোরেজ ম্যানেজার হচ্ছে দেখে বা স্টোরেজ ম্যানেজার হচ্ছে হ্যান্ডেল করে এই জিনিসটা। সো এই চারটা জিনিস হচ্ছে তার মধ্যে ইনক্লুড থাকে। আরো কিছু কথা বলা আছে দেখেন, দ্য স্টোরেজ ম্যানেজার ইমপ্লিমেন্টস সেভারাল ডাটা স্ট্রাকচার অ্যাজ পার্ট অফ দ্য ফিজিক্যাল সিস্টেম ইমপ্লিমেন্টেশন। তার মানে এখানে কিছু ডাটা স্ট্রাকচারও থাকে, সেই কিছু ডাটা রাখার জন্য। ফার্স্টে হচ্ছে ডাটা ফাইলস, এটা বোঝাচ্ছে ডাটাবেস নিজে যেটা। সো ডাটাবেসের যতগুলো ডাটা থাকে সেটা হচ্ছে রাখে। একটা হচ্ছে ডাটা ডিকশনারি। ডাটা ডিকশনারি একটু পড়ছিলাম না ক্লাসে, লাস্ট ক্লাসে একটু দেখাইছিলাম ডাটা ডিকশনারি, মনে করেন তো? এইটা হচ্ছে বেসিক্যালি ডাটাবেসের ডিজাইনগুলো বা স্কিমা। স্কিমা হচ্ছে আমি ডাটাবেসটা কিভাবে রাখছি, কোন কিটা কি আছে, কয়টা কলাম আছে, কয়টা অ্যাট্রিবিউট আছে, কোন কি হচ্ছে ইউনিক, কোন কি হচ্ছে প্রাইমারি, এর উপরে আমরা হচ্ছে ডিজাইনটা করে রাখি, এটা হচ্ছে ডাটা ডিকশনারিতে সেভ থাকে। আর লাস্ট ওয়ান হচ্ছে ইন্ডিসেস। এটি বলছে can provide fast access to data items. The database index provides pointer to those data items that pose a particular value. So সে কি করতেছে, পয়েন্টিং করতেছে। আমরা যখন অটো ইনক্রিমেন্ট নামে একটা ইন্ডেক্সিং দেখবো, যে সে একটা জায়গায় পয়েন্ট করে থাকে, যখন আমি একটা ডাটা ইনসার্ট করি, সে অটোমেটিক আপডেট করে 3 নম্বরে দিয়ে দিচ্ছে, তারপরে আবার আপডেট করে 4 নম্বরে। সো সে কি করতেছে, একটা পয়েন্টিং করে দিচ্ছে, জানি 1 নম্বরে আসি, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর। সো এই ইন্ডিসেস গুলো হচ্ছে এখানে কাজ করে স্টোরেজ ম্যানেজার। সে কোন জায়গায় পয়েন্ট করে আছে, তারপরে কোন জায়গায় যাবে, তারপরে কি কাজ করবে। নেক্সট ওয়ান হচ্ছে কোয়েরি প্রসেসর। এই স্টোরেজ ডাটাবেস ইঞ্জিনের মধ্যে আমাদের সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে কোয়েরি প্রসেসর। কোয়েরি প্রসেসর বলতে বোঝাচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারছি যে কোয়েরি রিলেটেড কোনো কাজ। কোয়েরিটাকে সে হচ্ছে যদি আমরা প্রোগ্রামিং ভাষায় বলি তাহলে বলতে পারি যে কম্পাইল করতেছে বা সে হচ্ছে ট্রান্সলেট করতেছে। সেখানে একটু দেখেন, ফার্স্ট হচ্ছে ডিডিএল। ডিডিএল মনে আছে? ডিডিএল ফুল ফর্ম কি? ডাটা ডিক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো এইটা হচ্ছে ইন্টারপ্রেটার কাজ করতেছে, অর্থাৎ সে কি করতেছে, এই যে কম্পাইলার যে কাজটা করে বা ট্রান্সলেটর কাজ করে, সেটাকে ট্রান্সলেট করে কোয়েরিটা এক্সিকিউট করতেছে। স্যার ডিডিএল এর ফুল মিনিং কি বলছেন? ডাটা ডিক্রিপশন ল্যাঙ্গুয়েজ। সো এইটা আপনারা একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন, মাথায় রাখবেন। এখন হয়তো ফার্স্টে একটা ক্লাস মনে থাকবে না, পরে এই হচ্ছে আপনাদের interprets the DDL statements and records the definition in the data dictionary. তার মানে DDL কমান্ডস হলো ওই কমান্ডস যেটা হচ্ছে আমার ডাটাবেসের ডিজাইনটাকে হচ্ছে সে ঠিকঠাক করতেছে বা ডিজাইনটা ক্রিয়েট করতেছে, যেহেতু ডেফিনিশন বোঝাচ্ছে। সো ডেফিনিশন দিয়ে আমরা কি করতে পারি,
একটা ডাটাবেস ডিজাইন করতে পারি, তার কতগুলো অ্যাট্রিবিউটস থাকবে, কতগুলো হচ্ছে আমি কলাম রাখবো, তারপর কতগুলো রেকর্ডগুলো কি টাইপের হবে, এগুলো হচ্ছে আমি ডিফাইন করতেছি ডিডিএল কমান্ডসগুলো দিয়ে। আর এই কমান্ডসগুলোই হচ্ছে লাস্টে কি হয়, ডাটা টেক্সচারাইজ হচ্ছে সেভ থাকে, যেটা একটু আগে বলছিলাম স্টোরেজ ম্যানেজারের কাজ। নেক্সট হচ্ছে ডিএমএল কম্পাইলার। ডিএমএল কম্পাইলার কি, ডিএমএল বলতে কি হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সে কি করে যে আমার কাছে অনেকগুলো ডেটা আছে, আমি সেভ করে রাখছি, ওইখান থেকে আমি কিছু ডেটা নিয়ে আসতেছি, কিছু হচ্ছে গিয়ে কম্বিনেশন করে নিয়ে আসতেছি, দেখতেছি, এখানে কোনো আপডেট বা কিছু করবো না, এটা জাস্ট আমি হচ্ছে ডাটার কোন কন্ডিশনস দিব, বা আমি একটা স্পেসিফিক কাজ করার মাধ্যমে যে ডাটাগুলো পাচ্ছি ওগুলো নিয়ে কোনো একটা কাজ করবো, কিন্তু এইখানে ডাটা আপডেটও হবে না, ডাটা চেঞ্জও হবে না। আচ্ছা সরি, এখানে আপডেট হবে না বলতে বুঝাচ্ছি যে ডাটার ডিজাইন, ডাটাবেসের ডিজাইন চেঞ্জ হবে, ডিজাইন চেঞ্জ হবে না, বা আপনার কলাম কতগুলো যদি তিনটা দিয়ে থাকে, বা তিনটা যদি আপনার অ্যাট্রিবিউট থাকে তিনটাই থাকবে, এগুলো চেঞ্জ করতে পারবেন ডিএল এর মাধ্যমে, ডিএমএল এর মাধ্যমে এগুলো চেঞ্জ করতে পারবেন। স্ট্রাকচারটা চেঞ্জ হবে না, হ্যাঁ স্ট্রাকচারটা চেঞ্জ হবে না, আপনি যে স্ট্রাকচার রেডি করে ফেলছেন বা স্কিমাটা যেটা বলতেছি ওইটা চেঞ্জ হবে ডিএল এর মাধ্যমে, এটা ডিএমএল এ হবে না। ডিএমএল এর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন, এগুলো সবই আপনাদের আগে দেওয়া আছে, তো আগের স্লাইডগুলোতে এগুলো সবই বলা আছে, আপনি আগে একটু চেক করলেই পাবেন। এই যে ম্যানিপুলেশন আর হচ্ছে ডেলিমিটেশন, সেগুলো একটু খেয়াল রাখবেন, বারবার করবেন তাহলে একটু মাথা থাকবে, এট এ টাইম যদি পড়েন হঠাৎ করে যদি দেখেন তাহলে মাথায় থাকবে। সো ডিএমএল কম্পাইলার কাজ কি, ট্রান্সলেট ডিএমএল স্টেটমেন্টস ইন আ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। সো আমরা যে কমান্ডগুলো দিব এই কমান্ডগুলো টোটালি কাজ করবে, সে ভিতরের ডেটা আপডেট করবে। অর্থাৎ আমি যদি এরকম হয়, আমি একটু ডেফিনিশন দিয়ে বলি, এখানে হয়তো কিছু ডেটা আছে, তারপর হচ্ছে ইয়ে, তারপর রেজাল্ট, এটা হচ্ছে ধরেন আপনার আইডি নেম, তারপর হচ্ছে পিও ডেট অফ বার্থ, ধরেন স্টুডেন্ট আমি একটা দিই। সো ডিডিএল কমান্ড কি করবে, এখানে কি আমি আইডি রাখবো, তারপরে নেম রাখবো, তারপর হচ্ছে ডিওকে রাখবো, এরকম হচ্ছে কি আমি কমান্ডসগুলো দিচ্ছি। আর এই আইডিটা কি টাইপের হবে, হয়তো ইন্টিজার হবে, নাম্বার হবে, ইন্টিজার তো না নাম্বার, এগুলো আমরা পরে দেখব, নাম্বার হবে। তারপর এইটা হবে হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, তারপর ডিও দিয়ে হবে হচ্ছে আমাদের সেম ভ্যারিয়েবল রাখতে পারি। সো এইরকম করে আমি স্ট্রাকচারটা বানাই দিলাম যে আমাকে তিনটা অ্যাট্রিবিউট থাকবে, কলাম থাকবে, কলামের মধ্যে আমি হচ্ছে এই টাইপের ডেটাগুলো রাখবো, এই যে স্ট্রাকচারটা ফরম্যাট করতেছি এটা ডিটেইল দিয়ে করব। আর এর ভিতরে আমি যে এই যে ইনসার্ট করতেছি, তারপর হচ্ছে এখান থেকে ডেটা নিয়ে আসতেছি, এই কমান্ডসগুলো করবে হচ্ছে ডিএমএল। সো এখানে আমি ভ্যালু ইনসার্ট করব, রো এর ভ্যালু ধরো 1 এর জায়গায় হয়তো 2 দিব, এ এর জায়গায় হয়তো সি কলাম চেঞ্জ করতে পারি, আবার পুরোটা ডিলিটও করতে পারি, আবার এক্সট্রা করে ভ্যালু অ্যাড করতে পারি, এখানে হয়তো আমি কিছু অ্যাড করলাম, এরকম করে যেগুলো দিতে পারি, এই টাইপের কমান্ডসগুলো হচ্ছে আমাদের ডিএমএল। সো ডিএমএল কম্পাইলারের কাজ হচ্ছে ডিএমএল এর এই কোয়েরিগুলো হচ্ছে ট্রান্সলেট করে into an evaluation plan consisting of low level instruction that query evaluation engine understand। তার মানে এই যে কমান্ডটা দিছি, যে কমান্ডটা আমি হচ্ছে লিখলাম, সেটাকে ট্রান্সলেট করে এমন একটা লো ইনস্ট্রাকশনে চলে আসে যে ইনস্ট্রাকশনটা আমাদের ডাটাবেসটা বুঝতে পারে, বা এই কোয়েরির যে আমাদের ইভ্যালুয়েশনের প্রসেসর আছে সে বুঝতে পারে যে আমাকে এখন এই কাজটা করতে হবে, এখানে একটা রেকর্ড অ্যাড করতে হবে, এখানে একটা ডিলিট করতে হবে। এইটার আরেকটু ডেফিনেশন আরেকটু দেখা যায় হচ্ছে ওরাকলে, যদি আমরা দেখতে পারবো না, বাট এসকিউএল সার্ভারে আমি হচ্ছে যখন কাজ করতে গেছিলাম তখন হচ্ছে গিয়ে ওইখানে এক্সট্রা করে একটা টুলস ছিল, যে টুলসটা দিয়ে আমি যদি ক্লিক করতাম কোন একটা অ্যাপ্লিকেশন রান করার সময় কোন কোন ডাটা কিভাবে যাচ্ছে ওইখানে হচ্ছে আমি দেখতে পারবো পুরো প্রসেসটা, যে কোন কোন এখানে আমরা হয়তো লাস্ট দিকে করব প্রসিডিউর আছে, স্ট্রাকচারে গেলে যে দেখায় তো যে মানে না স্ট্রাকচার না, ওইখানে হচ্ছে আপনি একটা প্রোগ্রাম রান করছেন, ধরেন আপনি একটা কমান্ড রান করছেন, এখানে একটা কমান্ড ছিল হচ্ছে কমান্ড না, বেসিক্যালি আমি বলতেছি যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বানাইছেন। সো ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে একটা লাইনে আপনি ডাটাবেসে কিছুটা ইনসার্ট করতেছেন, সেই কমান্ডটা আছে। সো এই কমান্ডটা হওয়ার পরে ডাটাবেসে কি চেঞ্জ আসছে, কোন ভ্যালুগুলো পাস হচ্ছে, কিভাবে আসছে, এগুলো ফুল প্রসিডিউর হচ্ছে এখানে চলে আসে। এসকিউএল সার্ভারে একটা কমান্ড আছে, সো ওরা বলে ওই জিনিসটা থাকে না, থাকে না যে হয় না এমন না, এটাও হয়, ব্যাকে হয়, বাট থাকলেও আমার জানা নেই। আমি এসকিউএল সার্ভারের মধ্যে লগ দেখ, হ্যাঁ লগের মতো কোন কোন স্টোর প্রসিডিউর কাজ করতেছে, স্টোর প্রসিডিউর বলতে বোঝানো যে ডাটাবেসের ফাংশন আর কি বলতে গেলে।
সো কোন কোন ফাংশন কাজ করতেছে, বাইরে কিছু আগে থেকেই রান করা থাকে, ওগুলো সব ডেটাবেস কিভাবে যাচ্ছে ওগুলো সব দেখা যায়। ওইটা আমরা ইউজ করতাম হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধরা গেছে যে আমরা একটা কিছু থেকে ভ্যালু একটা দিচ্ছি বাট ডাটাবেসে ভ্যালুটা ইনসার্ট হচ্ছে না, এখন আমরা বুঝবো কি হচ্ছে কোন জায়গায় ভুল আছে। সো তখন আমরা হচ্ছে এই লগটা রান করতাম, রান করে দেখতাম যে আসলে আমি একটা কিছু থেকে যে ভ্যালুটা আনতে চাচ্ছি ওইটাই পাস হচ্ছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা হতো সেটা দেখা গেছে যে আমরা হয়তো ডেটা টাইপের মিসম্যাচ হয়ে যেত, যে আমরা পাঠাচ্ছি নাম্বার সে এখানে ওইটাকে ক্যারেক্টার ধরে নিচ্ছে, আর যখন ক্যারেক্টার ডেটাবেসে ইনসার্ট করতে যাচ্ছে সে বলতেছে এটা তো আমি নাম্বার কলাম রেডি করে রাখছি বাট এখানে তো ক্যারেক্টার ঢুকবে না, তখন মিসম্যাচ হয়ে যেত। ওগুলো আমরা হচ্ছে একটু ডিবাগিং করার জন্য এটা ইউজ করতে বেশি। এটা কি স্যার ইসে নাই ওরাকল নাই? ওরাকল আমি এখন পর্যন্ত করি নাই, আমার দেখতে হবে আছে কিনা, বাট আমি এসকিউএল সার্ভারে এটা করে আসছি, আমি পাইছি। ওরাকল আমি ওইভাবে এরকম এখন দেখিনি, আমার জন্য করে। নেক্সট হচ্ছে the DML compiler performs query optimization that is speeds the lowest cost evaluation plan. So এটা অলরেডি যে কম্পাইলার সব সময় কাজ করা হয় অপটিমাইজ হতে কাজ করার জন্য, যদি কম্পাইলার অপটিমাইজ হতে কাজ না করে তাহলে আমরা করতে পারি না। লাস্টে হচ্ছে কোয়েরি ইভলিউশন ইঞ্জিন, এই জিনিসটা যেটা একটু আগে আপনারা বলতেছেন যে কোয়েরি ইভলিউশন ইঞ্জিন এটা আসলে কি জিনিস, এক্সিকিউটস লো লেভেল ইনস্ট্রাকশন জেনারেটেড বাই DML কম্পাইলার। সো DML কম্পাইলার যে লো লেভেল ইনস্ট্রাকশনটা নিয়ে আসে ওইটা আমরা হচ্ছে এই কোয়েরি ইভলিউশন ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে এক্সিকিউট করি বা হচ্ছে গিয়ে কমপ্লিট করি আর কি। সো এই টোটালটাই হচ্ছে আমাদের কোয়েরি প্রসেসিং এর মধ্যে পড়ে। সো আমরা যদি একটা জাস্ট অ্যাটাক ডায়াগ্রাম দেখি, আমাদের কাছে একটা কোয়েরি আছে, তাহলে কোয়েরিগুলো কিভাবে কাজ করে। ফার্স্টে সে কি করবে, পার্সিং এন্ড ট্রান্সলেশন করবে। সো ফার্স্টে একটা কোয়েরি গেল, সে পার্সিং করবে এন্ড ট্রান্সলেশন করে এই রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশনে চলে যাবে। রিলেশনাল অ্যালজেব্রা একটু ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম না, যে বলতে গেলে যে সাবসেট থাকে, তারপর হচ্ছে ধরেন এস সাবসেট এই টাইপের কিছু রিলেশন থাকে, অনেক আগে একদম ফার্স্টের দিকে দেখাইছিলাম, আপনাদের মনে থাকতে পারে। সো ওই অ্যালজেব্রাটা সে হচ্ছে কি করবে, ফার্স্টে কনভার্ট করে নিয়ে আসবে, যেটা আমরা বলতেছিলাম যে অনেক আগে ইউজ হয়, রিলেশনাল অ্যালজেব্রা অনেক আগে ইউজ হইতো, আমরা এখন ওগুলো থেকে আপডেট হয়ে ডেটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজে চলে আসছে, এসকিউএল এ চলে আসছে। তারপরে সে কি করবে, অপটিমাইজারে যাবে। অপটিমাইজারে গিয়ে কি হবে, সেটা অপটিমাইজড ওয়েতে গিয়ে এক্সিকিউশন কমপ্লিট করবে, এক্সিকিউশন একটা প্ল্যানিং হবে যে কোন লাইনের পরে কোনটা যাবে, কোনটার পরে কিভাবে হবে। দেন ইভলিউশন ইঞ্জিন কি করবে, এই যে এক্সপ্রেশনটা যেটা হচ্ছে আমরা কনভার্ট করলাম, এইটা হচ্ছে সে ইভলিউট করবে আর লাস্টে আমরা কোয়েরি থেকে একটা আউটপুট পাবো। এই একটা সিকোয়েন্স হচ্ছে আমাদের নিয়ে কাজ করতে হবে। সো আপনাদের এইখানে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে ধরেন আপনার কাছে একটা কোয়েরি দেওয়া আছে, বললো যে এই কোয়েরিটা আপনার কাছে দেওয়া আছে, এখন কোয়েরি প্রসেসিং এ এটা কিভাবে আপনাকে মানে ওয়ান বাই ওয়ান হচ্ছে এক্সিকিউট হবে, এটা একটা ডাটা ফ্লো ডায়াগ্রাম হচ্ছে দেখো বা ফ্লো ডায়াগ্রাম করা। অপটিমাইজার যখন অপটিমাইজ করা শেষ করলো, সে হচ্ছে কি জিনিসটাকে এফিশিয়েন্ট করবে, এফিশিয়েন্ট করার পরে এক্সিকিউশন প্ল্যানে যাবে যে কোনটার পর কোনটা এক্সিকিউশন হবে। যেমন আপনি এখন চিন্তা করতে পারেন আপনি 10টা লাইন লিখছেন, বাট অনেক সময় হয় কি আমরা এখানে কিছু স্টোর প্রসিডিউর নামে কিছু জিনিস দেখি যেগুলোর সাথে লাইনের কোনো সম্পর্ক থাকে না, মানে দেখা যাচ্ছে 2 নম্বর লাইনে বা চলে যাচ্ছে আবার 10 নম্বর লাইনে, যেমন ফাংশনের মতো থাকে। সো এই প্ল্যানিংগুলো করে কোনটা আমি ফার্স্টে রান করবো, তারপরে কোন লাইনে যাবো, কোন লাইনের পরে কোন জায়গায় যাবো, এটা এক্সিকিউশন প্ল্যানে হয়। দেন ওই প্ল্যান থেকে এক্সিকিউশনটা কমপ্লিট হয় বা ইভলিউশন ইঞ্জিন হচ্ছে এক্সিকিউশনটা করে আর লাস্টে আমি আউটপুটটা দেখতে পাই। সো এটা একটা ফ্লো এর মতো। আচ্ছা, এখন আসলে হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, যেটা আমরা অলরেডি বলছি যে কিছু অপারেশনস যেটা হচ্ছে লজিক্যাল ওয়েতে হবে, যে হইলে হবে না হলে না এরকম ওয়েতে সে হচ্ছে কিছু অপারেশন কমপ্লিট করবে। So transaction is a collection of operation that performs a single logical function in a database application. Then both this transaction management component ensures the database remains in a consistent state despite system failure. So এটা মোটামুটি বলতে যাচ্ছে যে আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি, ধরুন আপনি একটা ব্যাংকে A অ্যাকাউন্ট থেকে B অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতেছেন, 500 টাকা ট্রান্সফার করতেছেন। এখন A অ্যাকাউন্টে আগে ছিল 100 টাকা, সরি ধরেন 1000 টাকা, আর B অ্যাকাউন্টটা হয়তো আগে 300 টাকা ছিল। এখন এই ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হবে তখন A অ্যাকাউন্টে টাকা পাবে কত, 500, এন্ড B অ্যাকাউন্টে থাকবে কত, 800। সো এই জিনিসটাই বলছে যে যখন আমি লজিক্যালি একটা অপারেশন কমপ্লিট করলাম বা ট্রানজ্যাকশন কমপ্লিট করলাম, এটা যাতে কনসিস্টেন্ট থাকে এরপর, এমন যাতে না হয় যে A তে 500 টাকা দিয়ে নিয়েছে ঠিক আছে, কিন্তু B তে গিয়ে ওটা অ্যাড হবে। সো এই চেঞ্জেস গুলো যাতে ঠিকঠাক থাকে,
তো এটা বলতেছে যে যদি সিটা না থাকে তাহলে কি ফেল হয়ে যাবে, ক্র্যাশ হয়ে যাবে, যে আমার প্রবলেম হবে। আবার সেম আরেকটা কাজও হতে পারে, সেটা হচ্ছে পাওয়ার ফেলার। ধরেন আপনি ট্রানজাকশন করে দিয়েছেন, ইন দ্য মিডনাম পাওয়ার ফেলার হয়ে গেল। সো আপনার এ থেকে টাকা কাছে কিন্তু বি তে অ্যাড হয় নাই, তার মধ্যখানেই হচ্ছে গিয়ে মেশিন কি অফ হয়ে গেছে। এখন এটা কি হবে, গায়েবী হয়ে গেল না? সো এখন যে জিনিসটা করতে হবে, আমাদের রোল ব্যাকে চলে আসতে হবে, যে আমার যেহেতু 500 টাকা কেটে গেছে, তো এটা কমপ্লিট হয় না, সো এটাকে আমরা সিস্টেমের উপর বুঝে এটাকে রোল ব্যাক করে একে আবার 1000 এ নিয়ে এসে আমাকে বলতে হবে যে ট্রানজাকশন হচ্ছে ইনকমপ্লিট অথবা আনসাকসেসফুল, এই জিনিসটা করতে হবে। সো এই কনসিস্টেন্সিটা ম্যানেজ করতে হচ্ছে ট্রানজাকশন ম্যানেজমেন্ট। এখানে দেখেন দুইটা কথা বলা আছে, পাওয়ার ফেলিয়ারস আর অপারেটিং সিস্টেম ক্র্যাশেস। বেসিক্যালি দুইটাতেই হচ্ছে কি এরকম যে একটা হচ্ছে আমি ট্রানজাকশন করলাম বাট যাচ্ছে না, ফেল হয়ে গেল সামহাউ, আর আরেকটা হচ্ছে পাওয়ার আমার কাছে হচ্ছে না। Concurrency control manager controls the interaction among all concurrent transactions to ensure the consistency of the database. Concurrently, ধরেন আপনি একই সাথে একটা ইউজার থেকে আপনি অনেকগুলো কাজ করতেছেন। ধরেন এক জায়গা থেকে আপনি এ কে হচ্ছে পাঠাচ্ছেন, বি কে পাঠাচ্ছেন, সি কে পাঠাচ্ছেন, এরকম ট্রানজাকশন যদি করতে পারেন, ধরেন ব্যাংকিং সিস্টেমে যে একসাথে আপনি অনেকগুলো পাঠাইছেন। যেমন আপনি দেখবেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে হয় না, এটা অনেকটা এইচআর করে যে একটা শীট জেনারেট করে রাখে, তারপর লাস্ট হচ্ছে একটা ক্লিক করে ট্রান্সফার হয়ে যায় একটা সবগুলো। সো এই কনকারেন্ট জিনিসগুলো যাতে হয়, হওয়ার পরে সে এনশিওর করতে হবে যে আমি যে ট্রানজাকশনগুলো করলাম তারপরে আফটার ট্রানজাকশনগুলো ঠিকঠাক মতো আছে কিনা। অর্থাৎ এই যে আগের সিস্টেমটা যে এখান থেকে যদি কাট হয় ওখান থেকে অ্যাড হচ্ছে কিনা, ওইখানে যদি অ্যাড না হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আমাকে আবার রোল ব্যাক করতে হবে। সো এই সিস্টেমগুলোকে হচ্ছে হ্যান্ডেল করতে হবে। এটা করে কি কনকারেন্ট, একটা টাইমে প্যারালালি যদি অনেকগুলো হয় তাহলে এটা বোঝাচ্ছে যে একটা টাইম যদি কমপ্লিট হয় সেটাকে যায় হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, এইটুকু বুঝতে প্রবলেম আছে এবার? তাহলে হচ্ছে আমরা একটু আর্কিটেকচারে চলে আসি। আর্কিটেকচার একটু মজার জিনিস দেখবো, যে আর্কিটেকচার যারা আমরা অলরেডি ইউজ করছি, আমরা জানি যে প্রতিনিয়ত আমরা ইউজ করতেছি, বাট শিওরলি জানি না যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। আমরা যা এখন থিওরিতে দিচ্ছি ওগুলো আমরা ল্যাবে করব। থিওরিতে যেগুলো বলতেছেন ওগুলো আমরা ল্যাবে করব। থিওরিতে তো আর এই ইংলিশ যেমন আমরা থিওরিটিক্যাল করতেছি, ল্যাবে তো থিওরিটিক্যাল করব, ল্যাবে আমরা ডিরেক্ট প্র্যাকটিস শুরু করব। এটাই তো প্র্যাকটিস করব। এইখানে প্র্যাকটিস করার কি আছে? যা যা বলতেছে এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোর যেমন যে হ্যাঁ যেমন যে এটা দেখালেন ডিডিএল দিয়ে আমরা এটা করতে পারি। হ্যাঁ এগুলো তো এগুলাই করব, যে ডিডিএল দিয়ে আমরা স্ট্রাকচার করব, ডিএমএল দিয়ে স্ট্রাকচারগুলো রাখবো। এইটারই অনেক ভ্যারিয়েন্ট দেখবো আমরা ল্যাবে, ওগুলো হচ্ছে হ্যান্ডল। অর্থাৎ আমরা থিওরিটিক্যালি অনেক কিছু কনসেপ্ট জানি, বাট রিয়েল লাইফে আমাদের কোন কোন জিনিসগুলো লাগবে ওগুলো আমরা হচ্ছে ল্যাবে করব প্র্যাকটিক্যালি। আচ্ছা, এখন আসলে হচ্ছে ডাটাবেস আর্কিটেকচারে। ডাটাবেস আর্কিটেকচারে অনেকগুলো প্যাটার্ন আছে, অর্থাৎ ডাটাবেস রাখার অনেকগুলো প্যাটার্ন আছে বা আর্কিটেকচার আমরা ফলো করি। ফার্স্ট হচ্ছে সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড বলতে যে একটাই ডাটাবেস থাকবে, এইটা থেকেই সবগুলা ডিভাইসে হচ্ছে ডাটা যাবে। অর্থাৎ আমার কাছে ধরেন একটা কম্পিউটার আছে যেটার মধ্যে আমি রাখছি ধরেন 2000 জিবি হচ্ছে আমার, মানে 2000 জিবি না, 2000 টিবি ধরেন, টিবি অনেক বেশি আছে, ধরেন 100 টিবি আপনার স্টোরেজ আছে, টেরাবাইট। হ্যাঁ টেরাবাইট। সো টেরাবাইট স্টোরেজ আছে আপনার। এই স্টোরেজ থেকেই আপনি সবগুলো ডাটা এখানে রাখতেছেন, যা যা দরকার পড়তেছে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করে সবাইকে ডাটা পাস করতেছেন। এর বাইরে আপনি কেউ ডাটা পাস করতে পারবেন না বা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবেন না। ওটা হচ্ছে সেন্ট্রাল, যে একটা জায়গায় ডাটা সব সেভ থাকে, একটা জায়গা থেকে সবকিছু আসে। দেন হচ্ছে ক্লায়েন্ট আর সার্ভার। এইটা একটু ইন্টারেস্টিং। ক্লায়েন্ট সার্ভারটা কি? ক্লায়েন্ট সার্ভারের কানেকশনটা একটু হচ্ছে, ধরুন আমরা ইন্টারনেট ইউজ করি এর সাথে কানেক্টেড, যে আমরা ক্লায়েন্টের এখান থেকে আমি কিছু একটা রিকোয়েস্ট করি কিছু ডাটা দিয়ে, তারপর ওই ডাটাগুলো আমাকে আবার ব্যাক করে নিয়ে আসে, এইরকম একটা সিস্টেম ইউজ করে। এখানে একটু অ্যাকনোলেজ বলা যায়, one server machine executes work on behalf of multiple client machine. সো এইখানে যে কাজটা হয় যে আপনি একটা রিকোয়েস্ট করছেন, এই ধরনের একটা সফটওয়্যার আর্কিটেকচারের সাথে রিলেটেড, এটা বলবো বলবেন আপনি ধরেন একটা জায়গায় রিকোয়েস্ট করছেন, কিন্তু আপনি কি মাল্টিপল ডেটা চাচ্ছেন, মাল্টিপল ডেটা কি আপনার কাছে আছে, কারণ এই ডাটাবেসটা আছে, এর কাছে ডেটা নাই, কিন্তু সে কি করতেছে, একবার এই ওয়েবসাইট থেকে সার্চ করতেছে, একবার এই ওয়েবসাইট থেকে সার্চ করতেছে, একবার এই জায়গা থেকে ডাটাবেস থেকে সার্চ করতেছে, করে নিয়ে এসে আপনাকে দিচ্ছে। তার মানে একটা হচ্ছে আপনার কাছে সার্ভার আছে বা আপনি একটা জায়গায় রিকোয়েস্ট করতেছেন, সেই মাল্টিপলটা
কাজ করে নিয়ে খুঁজে আপনাকে দিয়ে যাচ্ছে। সো এটাকে বলতে হচ্ছে অনেকটা এরকম যে ওয়ান সার্ভার মেশিন এক্সিকিউটস ওয়ার্ক অন বিহাফ অফ মাল্টিপল ক্লায়েন্ট মেশিন, মানে ক্লায়েন্ট অনেকগুলো আছে, অর্থাৎ এখানে অনেকগুলো ক্লায়েন্ট থাকবে। এই ক্লায়েন্ট থেকে আমি কিছু একটা চাচ্ছি, বাট একটা সার্ভার কি করবে মাল্টিপল থেকে নিয়ে আসে। এইটা যদি একটা এক্সাম্পল আমি তাহলে স্যার এটা ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট হয়ে যায়। ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট না, ক্লায়েন্ট সার্ভার ক্লায়েন্ট হবে না। সার্ভার যখন আপনার থেকে নিয়ে আসছে সে সার্ভ করতেছে কাকে? এই যে ফার্স্ট ক্লায়েন্টকে। ফার্স্ট ক্লায়েন্ট চাচ্ছে সার্ভারকে, এখন সার্ভারের কাছে ডেটা থাকতেও পারে, সার্ভারের কাছে যদি না ডেটা থাকে সার্ভার বাকি যে যাদের ক্লায়েন্ট মেশিন আছে তাদের কাছ থেকে নিয়ে আসতেছে, বাট সার্ভ হচ্ছে কি এই ক্লায়েন্ট মেশিন। সো ক্লায়েন্ট আর সার্ভারের এই রকম একটা রিলেশনশিপ আছে, এইভাবে হচ্ছে ডাটাটা ম্যানেজ হয়। প্যারালাল ডাটাবেস বোঝাচ্ছে যে একই সাথে অনেকগুলো ডাটাবেস আমি শেয়ার করে রাখছি, যেমন ক্লায়েন্ট সার্ভারটা ক্লিয়ার হয়ে গেছে। জানেন? আচ্ছা এই লাইনটা বুঝতে পারছেন? ওয়ান সার্ভার মেশিন এক্সিকিউটস ওয়ার্ক অন মাল্টিপল ক্লায়েন্ট মেশিনস। এইটা কি বুঝতে পারতেছেন? সার্ভার থাকবে মাল্টিপল ক্লায়েন্ট থাকবে এরকম কিছু। হ্যাঁ, একটা সার্ভার থাকবে, সে মাল্টিপল হচ্ছে গিয়ে মানে এটা কিন্তু দুইটা ওয়ে। একটা ওয়ে আমি হচ্ছে এখানে রাখছি যে আমি একটা জায়গায় যাচ্ছি, সে সার্ভ করে নিয়ে আসতেছে। আবার আরেকটা ওয়ে হচ্ছে যে সার্ভার একটা আছে, এখানে মাল্টিপল সার্ভার থেকে মাল্টিপল ক্লায়েন্ট হচ্ছে এরকম করে কোন একটা ডেটা যাচ্ছে, সে মাল্টিপল জায়গা থেকে হচ্ছে ডেটাগুলো নিয়ে এসে দিচ্ছে। এইটা হচ্ছে একটা ওয়ে, আর এটাও আরেকটা ওয়ে। দুইটা ওয়েতে কিন্তু কাজ হয়। সো ক্লায়েন্ট সার্ভারের এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা মেইনটেইন করে ডাটাবেসটা হচ্ছে কাজ করে। এটা একটা আর্কিটেকচার। সো এটার মধ্যে হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট এসে রিকোয়েস্ট করে ডাটা নিয়েছে, এটাও একটা আছে। আবার আরেকটা হচ্ছে কি যে আমি সার্চ করলাম, আমি পাচ্ছি না সার্ভার কি মাল্টিপল ক্লায়েন্ট থেকে সার্ভ করে নিয়ে আসতেছে। এইটার রিলেটেড একটা ভ্যারিয়েন্ট দেখো ডিস্ট্রিবিউটেড আমরা একটু পরে। প্যারালাল ডাটাবেস কি জিনিস? প্যারালাল ডাটাবেস হচ্ছে যে একই সাথে আপনার ডেটাগুলো অনেক জায়গায় শেয়ার অবস্থায় আছে। যেমন অনেক ডাটাবেসে দেখবেন, এটা আমি ফেসবুকে একবার করতেছিলাম, ফেসবুক আর গুগলে, যে সাগরের নিচে হচ্ছে ওরা ইয়ে রাখছে, ওদের ডাটাবেস স্টোর করে রাখছে। সো এরকম করে রাখছে কি কারণে? কারণ ওদের ডাটাবেস যখন অনেক বড় হয়, ডাটা স্টোর করে, ডাটা স্টোর হাউস বলি আমরা, ওইটার টেম্পারেচার অনেক কন্ট্রোল রাখতে হয়। অলওয়েজ আপনার হচ্ছে 18 ডিগ্রি মাইনাস রাখতে হয়। সো এটা অনেক সময় অনেক বেশি পরিমাণে হচ্ছে কস্টলি হয়ে যায়। আমাদের আমি যে ইউনিভার্সিটি যখন গেছিলাম, আমাদের ডাটা স্টোরেজ ছিল, আমরা দেখতেছিলাম। সো এখানে আমরা খালি পায়ে যাইতে হচ্ছে, প্রচুর পরিমাণ ঠান্ডা। এখানে আমরা ঘুরে আসছিলাম আর কি স্টোরেজটা, প্রচুর পরিমাণে ঠান্ডা। ওইখানে এক একটা হার্ড ডিস্ক হচ্ছে গিয়ে 1000 টেরাবাইট করে জাস্ট একটু ঢুকে রাখছে, এইরকম করে অনেক বিশাল হচ্ছে ডাটা স্টোরেজ। বাট এগুলো প্রচুর পরিমাণে হিট হয়, গরম হয়। সো এগুলোতে যদি ঠান্ডা করে না রাখে বা কুলিং একটা এনভায়রনমেন্ট না রাখে, সব হচ্ছে গিয়ে ফেল হয়ে যাবে, চলে যাবে আর কি। সো এই কারণে হচ্ছে এগুলো অনেক কস্টলি হয়। সো ওরা যে ইনভেনশনটা করলো যে আমরা যদি হচ্ছে সাগরের অনেক নিচে রাখি, সাগরের নিচে হচ্ছে যত আমি নিচে যাবো তত হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। সো তারা যত বেশি নিচে রাখতে পারতেছে, ঠান্ডা থাকতেছে, সো তাদের এই কুলিং সিস্টেমটা করার জন্য টাকা লাগতেছে না। সো এটা হচ্ছে তাদের কস্ট এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, এই জন্য ওরা হচ্ছে এই কাজটা করছে। তাহলে স্যার যেই সকল জায়গায় সবসময় বরফ থাকে ওই জায়গায় রাখা যায়। বরফ থাকে, একদম বরফ থাকলে তো সবকিছু শেষ হয়ে যায়। -18 বললেন না? -18 না, 18 ডিগ্রি কম রাখতে হয়, মানে নরমাল গুলোতে। আর যেগুলো হচ্ছে হাইয়েস্ট লেভেলের ওগুলো আরো বেশি হয়। যত বেশি গরম হবে তত বেশি ঠান্ডা কুলিং রাখতে হয়। আর বরফ যদি হয়ে যায় তাহলে তারটা সব বরফ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে শীত প্রধান দেশে ডাটা স্টোরেজ রাখতে পারে না। এখন ওইখান থেকে ডাটাগুলো যখন নিয়ে আসবে, ডাটাগুলো আনা একটা প্রবলেম হয়। আমরা যে কেবল ছাড়া কিন্তু কিছুই আসে না। সাবমেরিন কেবল যারা করি, অ্যাকচুয়ালি জানেন সাবমেরিন কেবল অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। সেটা হচ্ছে জাস্ট একটা পাইপের সুতা আপনাকে নিয়ে যাচ্ছে, সাবমেরিনটাকে সাবমেরিন কেবল আমরা ভাবি যে পানি দেখতে আপনাদের দেখা হবে। হ্যাঁ, এটাই সাবমেরিন কেবল। আর মানে পুরো আর কতটুকু নিচে থাকে ওটা? কতটুকু এটা না, তবে এই কয়দিন পর পর শুনে যে কেবলের সমস্যা ছিল, কেবল কেবল কাটে না গেছে, কেবলের সময় কোনো গালের সাথে লাগে কাটে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি আজ পর্যন্ত যত টাকা দিচ্ছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে, সব দিচ্ছেন হচ্ছে মেইনটেনেন্স। মানে বেসিক্যালি ইন্টারনেট হচ্ছে কি, যে এখানে ধরেন আছে এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কানেক্টেড, এর সাথে আরেকটা কানেক্টেড, এরকম করে সবারটার সাথে সবার কানেকশন করা। সো কানেকশন করে যদি আমি টাকা নিতে চাই, তত কোনো মানে সরি কানেকশন করে যদি আমি ডাটা নিতে চাই, আমার টাকা কেন লাগবে? টাকা লাগতেছে এই যে কানেকশন বিল করতেছেন তারে, আর প্লাস হচ্ছে এই তারটা মেইনটেনেন্স করার জন্য, আর কিছু না।
সো আপনি যত প্রকার ইন্টারনেট বিল দেন আসলে আপনি কোন গিগাবাইট এমবি রেগুলার কোনো বিল দেন না, আপনি বিল দেন হচ্ছে গিয়ে তার আর হচ্ছে তার মেইনটেনেন্স। তাহলে যারা ইন্টারনেট ব্যবসা করে ওদের লাভ নাই। ওদের তো হিউজ না, ওরা যে সার্ভিসটা নিয়েছে, ধরেন আমাদের এখানে ধরেন যে বিল লেসটাকে হচ্ছে রাশিয়া থেকে দেখবেন যে সেটআপ করার জন্য রাশিয়ান টিটিওই একটা কানেকশন আপনি রাউটারে দেন, সো রাশিয়ান এখান থেকে নিয়ে আসেন। সো ওরা হচ্ছে কি কানেক্টেড থাকে সবার সাথে সবাই। সো এই যে মাঝখানে সাবমেরিন কেবল কাটা করে, এগুলো রিপেয়ার করে, এগুলো কে করে? বড় বড় যারা হচ্ছে কোম্পানি থেকে, যেমন মালয়েশিয়া থেকে আমাদের এখানে আসে, মালয়েশিয়ান কোম্পানি হচ্ছে ওইটা হ্যান্ডেল করতেছে। সো তাদেরকে আমরা একটা চার্জ দিচ্ছি যাতে এগুলো কাটা করলে তারা যাতে এগুলো ঠিক করে। আবার আমি এখানে আসতেছে, এখানে বাংলাদেশে আসার পরে এটা আবার ডিভাইডেড হয়ে যাচ্ছে, কেউ কেউ নিচ্ছে গ্রামীণ ফোন নিচ্ছে, মানে মোবাইল সার্ভার এক সাইডে নিচ্ছে, ব্রডব্যান্ড আইএসপি বিটিআরসি থেকে নিচ্ছে। সো বিটিআরসি এর একটা সেক্টর, ওয়্যারলেস আর একটা সেক্টর তারা নিচ্ছে। বিটিআরসি আবার হচ্ছে গিয়ে সেল করতেছে যে তারা যাতে ওই টাকাটা হচ্ছে গিয়ে সাবমেরিন কেবলওয়ালাদের দিতে পারে। সো তারা একটা চার্জ নিয়ে তারা বলতেছে যে আমি তোমাকে এত স্পিডে হচ্ছে একটা অ্যালোকেট করে দিচ্ছে লিমিটেশন, যে এত স্পিড আমি তোমাকে দিয়ে দিব আর তুমি আমাকে এর বিনিময়ে একটা চার্জ দিবা। এই চার্জটাই ওরা আবার সাবমেরিন কেবলকে মেইনটেনেন্সের জন্য দেয়। এটা ওয়ান কাইন্ড অফ ইয়ার মতো হয়েছে, মানে ডাটা যেভাবে আমরা ইউজ করি ওয়্যারলেস, ওয়াইফাই তো আমরা ওয়্যারলেস ইউজ করি, বাট রাউটারের মতো তার মানে রাউটার যখন ইউজ করেন একটা অ্যান্টেনার মধ্যে কিন্তু তার থাকে, এটা কিন্তু অনেকে জানেন না। তো অ্যান্টেনা কিন্তু এই কেবল কানেক্টেড থাকে, ওয়্যারলেস কিন্তু হয় না। ওয়্যারলেসটা হয় আপনার মোবাইলের সাথে, বাট এটার মধ্যেও কিন্তু কেবল থাকে। অ্যান্টেনাগুলো থেকে অ্যান্টেনা যে কানেকশনগুলো হচ্ছে এগুলো কিন্তু কেবল থাকে। ওয়াইফাই কিন্তু আমরা ইউজ করা সম্ভব, আমরা ডাটা ইউজ করে, মানে তার ছাড়া লাইক ডাটা আমরা যখন কিনা আমরা কোনো রাউটারের ছুটিতে ইউজ করি, টাওয়ারের ছুটি ইউজ করি। টাওয়ারই কাইন্ড অফ রাউটার, কিন্তু হিউজ পরিমাণ বড় একটা টাওয়ার, মানে রাউটারের মতো। সো রাউটার যখন আপনার ঘরের মধ্যে হচ্ছে গিয়ে জাস্ট মেইনটেইন করতেছেন, আর টাওয়ারটা হচ্ছে একটা এলাকা, সেরকম মাল্টিপল টাওয়ার একটার সাথে একটা হচ্ছে গিয়ে জাস্ট কি বলে ওয়াইফাই রিপিটার ইউজ করছেন না বাসায়, এই রিপিটার টাওয়ার একটা রিপিটারের মতো কাজ করে। টাওয়ারের যদি একটু আমি বলি, টাওয়ার যদিও আলাদা একটা ইয়ে হয়ে যাচ্ছে, একটা বেস টাওয়ার থাকে এরকম হেক্সাগোনাল, এই বেস টাওয়ার থাকে ধরেন এরকম, এরকম পাশে এরকম অনেকগুলো হেক্সাগোনাল এরকম বক্স থাকে। সো এরা হচ্ছে হেক্সাগোনাল ওয়েতে টাওয়ার একটু মেইনটেইন করে রাখে। তারপর ল্যাম্প আকার সুন্দর হচ্ছে না, ধরেন এরকম থাকে হেক্সাগোনাল ওয়েতে টাওয়ার বেসিস করে একটা এরিয়া কভার করে থাকে। সো এই এরিয়া কভার করে তারা হচ্ছে 1 বাই 1 টাওয়ারে হচ্ছে নেটওয়ার্ক পাস করে। সো আপনি যখন এখান থেকে এখানে যাবেন, তারা হচ্ছে সুইচ করে, এখানে একটা টাওয়ার আছে, এখান থেকে যখন এখানে যাবেন এটা একটা সুইচ করে, এরকম একটা টাওয়ার আছে। একটা এরিয়া যখন আপনি যাবেন টাওয়ার সুইচ করতে করতে আপনি নেটওয়ার্ক ইউজ করেন, যে নেটওয়ার্ক ইউজ করছেন সেটাও সেম টেকনোলজি, আপনি ইন্টারনেট যখন ইউজ করতেছেন ওইটাও সেম টেকনোলজি, টাওয়ার বাই সুইচ করে। নরমালি যদি চিন্তা করেন, আপনি যদি একটা কল দেন, কল দিলে কি হয়, তার এইখানে একটা বেস, পুরোটা কন্ট্রোল করার জন্য একটা বেস কানেক্টর আছে, টাওয়ার আছে, সে এই বেস টাওয়ারে পাস করে বেস টাওয়ার এখন সার্চ করে যে কোন সারাউন্ডিংস এর কোন টাওয়ারের সাথে সে হচ্ছে কানেকশনটা কমপ্লিট করবে। সে যদি দেখে যে এই টাওয়ারের এইখানে আপনি কল দিচ্ছেন একটা মানুষকে, এখানে আছে, সে বেস টাওয়ারে যাবে, গিয়ে বলবে যে আচ্ছা এখানে আছে, সো এখানে পাস করবে। এখানে পাস করার মাধ্যমে এই টাওয়ার আবার এখানে পাস করবে, দেন ফিডব্যাক আসবে এখানে, এখান থেকে বেস টাওয়ার থেকে আবার এখানে আসবে। সো এইভাবে হচ্ছে রাউটার মানে আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা কাজ আসলে কি 30 সেকেন্ড টাইম নেবে না কানেক্টিভিটি এগুলো অনেক ফাস্ট হয়ে গেছে এখন। আগে যেমন 2G তে আমরা অনেক সময় লাগতো যে আমি কল টিপ দিয়ে ধরেছি বাট কানেক্টেড হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ তার মাঝখানে এই মেকানিজমটা কাজ করে। সে বেস টাওয়ার নরমাল আমার লোকাল টাওয়ার থেকে বেস টাওয়ারে যাবে, বেস টাওয়ার সার্চ করবে কোন টাওয়ারে আমি পাঠাবো, সেখানে যাবে, ওইখান থেকে আবার হচ্ছে ওই মানুষের কাছে যাবে। বাট যখন এগুলো অনেক বেশি আপডেট হয়ে গেছে জেনারেশন, এখন খুবই ফাস্ট হয়, আমরা হচ্ছে ক্যাচ মানে উইদিন 5 to 10 সেকেন্ডের মধ্যে আমাদের কানেকশন হয়ে যাবে। এই কারণে অনেক সময় দেখবেন যে আমরা যখন রানিং অবস্থা যাই আমাদের নেটওয়ার্ক ডিস্টার্ব করে প্রচুর। কেন ডিস্টার্ব করে? যখন আপনি এই বেস টাওয়ার থেকে এখানে চলে গেছেন তখন কিন্তু আবার এই টাওয়ারের সাথে কানেক্টেড থাকবে, তখন কিন্তু এই টাওয়ারে কানেক্টেড হয়ে যাবে, কারণ বেস টাওয়ারে কি এখান থেকে এখানে কানেক্টেড করতে হবে। সো এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, আপনি যখন একদম পুরো বাসে 120 কিলোমিটার বা 100 কিলোমিটারে যাচ্ছেন, সো বারবার কিন্তু টাওয়ার চেঞ্জ হচ্ছে। সো বারবার যখন চেঞ্জ করতে হয় তখনই আপনি নেটওয়ার্ক ফেস করেন। তো কথা কাটে আসছে, কারণ ইন্টারনেট ঠিক করতেছে, সুইচিং করতেছে, একটা থেকে বেস টাওয়ার চেঞ্জ করে আরেকটাতে যাচ্ছে, সেই কাজগুলো হচ্ছে। দেখো এটা নেটওয়ার্কিং পার্টে আপনার ডাটা কমিউনিকেশন কোর্স করছেন, তাহলে এখানে হয়তো একটু
এর মধ্যে পড়ে না এই যে শিরোনামের লাস্ট কোশ্চেন যাই হোক এইটা হচ্ছে কি দেখবেন সমস্যা নেই না দেখলেও আমি হালকা অন্য আরেকটু করবো এটা আমাদের মেইন পার্ট এখন প্যারালাল ডাটাবেস থাকে যে একই সাথে হচ্ছে গিয়ে শেয়ার্ড মেমরি থাকে অনেকগুলো ওই মেমরি থেকে এসে নিয়ে কাজ করে এখানে বলছে মেইন কোড শেয়ার্ড মেমরি দেন শেয়ার্ড ডিস্ক আর হচ্ছে শেয়ার্ড সো এখানে আচ্ছা শুনেন এখানে মেমরিটা শেয়ার থাকতে পারে যে আপনি যে ডাটাবেস স্টোর করতেছেন একটা স্টোরেজ এরকম থাকতে পারে একটা হয়তো এই বিল্ডিং আছে আর একটা হয়তো গুলশনে আছে এরকম করে শেয়ার করে রাখেন আরেকটা হচ্ছে ডিস্ক শেয়ার করে ডিস্কের মধ্যে সেম যে আপনি যেখানে স্টোর করতেছেন ওটা শেয়ার অবস্থায় থাকে এই সবগুলোই হচ্ছে প্যারালাল ডাটাবেস তার মানে একসাথে অনেকগুলো ডাটাবেস মিলে একটা মেইন ডাটাবেস আপনি এক জায়গায় রাখতেছেন না আগে কি করছিলাম সেন্ট্রালাইজ ছিল ওইখানে ডাটাবেসগুলো থাকতো ওইখান থেকে আমি ডাটাগুলো নিয়ে কাজ করতে পারতাম যদি আপনি চিন্তা করেন সেন্ট্রালাইজের একটা ছোট উদাহরণ হচ্ছে আপনার কম্পিউটার কারোর সাথে কানেক্টেড নাই আপনি কম্পিউটার থেকে ডাটা দিচ্ছেন এখানে কাজ করতেছেন ওইখানেই রাখতেছেন সো এটা হচ্ছে একটা সেন্টারের মতো আর ক্লায়েন্ট সার্ভার ধরেন আপনি ইন্টারনেটে কানেক্টেড হলেন কানেক্টেড হয়ে কোনো একটা জায়গা থেকে ডাটা নিয়ে আসতেছেন সো এরকম মাল্টিপল লোকজন হচ্ছে ডাটা সার্ভার রিকোয়েস্ট করতেছে সে ডাটা পাচ্ছে ওয়েদার এই ডাটাবেসে থাকুক বা অন্য জায়গা থেকে নিয়ে আসুক এটা হচ্ছে সার্ভারের উপর ডিপেন্ড করতেছে যেমন অনেক সার্ভারই দেখবেন যে আপনি আসেন হচ্ছে গিয়ে ধরেন একটা ই-কমার্স সাইটের ওয়েবসাইটে বাট এখানে কিন্তু গুগলের থেকে আপনি ডাটা পাচ্ছেন সো গুগলের ডাটাটা কি তার কাছে থাকার কথা তার কাছে কিন্তু না সে কি করতেছে API থ্রুতে এই যে আমরা যে ফরম্যাটটা দেখালাম API থ্রুতে সে গুগলের এখানে যাচ্ছে গিয়ে ডাটাটা নিয়ে আসতেছে এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের যে রিলেশনটা প্যারালাল তো বুঝতে অলরেডি আর ডিস্ট্রিবিউটেড একটু মজার ডিস্ট্রিবিউটেডটা অনেকটা হচ্ছে কাইন্ড অফ আমি যদি বলি আমরা টরেন্ট ইউজ করছি না টরেন্টের একটা কাজ কি হয় যে আমার কম্পিউটারে থাকে আরেকজনের কম্পিউটারে থাকে এরকম করে 100 জনের কম্পিউটারে থাকে যখন আপনি আরেকজন ডাউনলোড দেন সবার কম্পিউটারে থেকে এই টুকটাক হচ্ছে নিয়ে আসে সো ডিস্ট্রিবিউটেডটা হচ্ছে এরকম ডিভাইডেড থাকে কোথাও একটা জায়গায় থাকে না ডিভাইডেড থাকে সো এখানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বলতেছে যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে যে অনেক দূরে দূরে একটা ডিস্ট্রিবিউশন আছে ধরেন এশিয়া জনরার জন্য একটা আছে ইউরোপ জনরার জন্য একটা ডাটাবেস এরকম করে আলাদা আলাদা করে দেওয়া আছে আর স্কিমা এখানে বলতেছে ডাটা হেটারোজেনিয়াস বলতেছে যে ডিফারেন্ট টাইপের ডাটা থাকতে পারে সেম না হোমোজেনিয়াস আর হেটারোজেনিয়াস তো আপনারা বুঝেন হোমোজেনিয়াস হচ্ছে গিয়ে সেম টাইপের ডাটা থাকে আর হেটারোজেনিয়াস বলতে ডিফারেন্ট টাইপের ডাটা থাকে একই রকম ডাটা থাকবে সো স্কিমাও ডিফারেন্ট নিতে পারে অর্থাৎ ডাটাবেসের সিস্টেমটাও স্ট্রাকচারটা পুরো ডিফারেন্ট নিতে পারে ডেটাগুলো ডিফারেন্ট নিতে পারে একই যে টাইপের থাকবে এরকম সো এই চারটা আর্কিটেকচার মোটামুটি আমরা ফলো করি ডেটাবেসগুলোতে এখন ডেটাবেস অ্যাপ্লিকেশনসে আসি ডেটাবেস অ্যাপ্লিকেশন বেসিক্যালি হচ্ছে টু টায়ার আর্কিটেকচার দুইটা টায়ার হচ্ছে ডেটাবেসের অ্যাপ্লিকেশনসগুলো থাকে অর্থাৎ আমরা যে ডেটাবেসগুলো ইউজ করি রান করি এটা দুইটা ডিভাইডেড থাকে যদি চিন্তা করেন আমি একটা সিম্পল যদি বলি জাস্ট একটা ডায়াগ্রাম দিই তারপর আমরা একটু যাব সো এইখানে ফার্স্টে কি করে একটা ইউজার থাকে ইউজার ডাইরেক্ট তার অ্যাপ্লিকেশন ইউজ করতেছে তার নেটওয়ার্কে মানে তার পিসিতে ধরুন আপনি আপনার পিসি ইউজ করতেছেন এখানে অ্যাপ্লিকেশন আছে একটা যেটা থ্রুতে আপনি ডাটাবেস অ্যাক্সেস করবেন সে ডাইরেক্ট ডাটাবেসকে অ্যাক্সেস করে কাজ করে ফেলে আরেকটা ওয়ে আছে যেটা আমরা বেশি ইউজ করি এটাই আমরা ম্যাক্সিমাম ইউজ করি থ্রি টায়ার সেটা হচ্ছে যে ইউজার হচ্ছে গিয়ে তার নিজের নেটওয়ার্কের ভিতরে অর্থাৎ নিজের নেটওয়ার্ক মানে নিজের ডিভাইসের ভিতরে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করে অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট করে রিকোয়েস্টে চলে যায় কি অ্যাপ্লিকেশন যেখানে আছে তার যে নেটওয়ার্কের সার্ভার সেই সার্ভারে চলে যায় অর্থাৎ আমি হয়তো রুরাল কোনো জায়গা থেকে কিছু একটা চাচ্ছি ওইখানে এই অ্যাপ্লিকেশন ওইটার একটা অ্যাপ্লিকেশন সার্ভার থাকে অর্থাৎ ইন্টারফেস সহ কিছু একটা থাকবে ওইখানে আপনার হচ্ছে কোনো একটা কিছু এক্সিকিউট হয় এক্সিকিউট হওয়ার পরে আমি ডাটাবেস সিস্টেমে ঢুকতে পারি যদি একটা এক্সাম্পল দিই ধরেন আপনি ওরাকল সিস্টেমটাই চিন্তা করেন আপনি বসে আছেন ধরেন জাভা আইডি আপনার নিজের লোকাল একটা নেটওয়ার্ক না যেখানে আপনি কাজ করতেছেন এটা লোকাল অ্যাপ্লিকেশন না সো লোকাল অ্যাপ্লিকেশন থেকে আপনি কি করতেছেন একটা কমান্ড দিচ্ছেন ইনসার্ট ইনটু টেবিল সামথিং ওই ইনসার্ট ইনটু যাবে কোথায় ধরেন ওরাকলের আপনি একটা ভার্সন ইউজ করতেছেন 21c এর একটা ইন্টারফেস আছে না সেই ইন্টারফেস হচ্ছে তার এইটাই হচ্ছে কি এই যে সেকেন্ড অ্যাপ্লিকেশন সার্ভার যেখানে আমি ডাটাবেসটা দেখতে যাচ্ছি ওই সার্ভারে যাচ্ছে এখানে ওরাকলের একটা ডাটাবেস আপনি ক্রিয়েট করে রাখছেন ওইখানে ঢুকতেছে ঢুকে সেটা এক্সিকিউট করে 21c এর যে ইন্টারফেস আছে ওটাতে এক্সিকিউট করে তারপর হচ্ছে ডাটাবেসে অ্যাক্সেস পাচ্ছে হয় কিছু চেঞ্জেস করতেছে অথবা কিছু নিয়ে আসতেছে আর এইগুলোর যদি एग्जांपल বলেন এই লেফট সাইডে এটা হচ্ছে আমি ডাইরেক্ট ডাটাবেসে অ্যাক্সেস করব
আমি কোনো অ্যাপ্লিকেশনের থ্রুতে করব না। যেমন এটা একটা एग्जांपल দিতে পারেন এক্সেল শিট। আপনি একটা অ্যাপ্লিকেশনে ঢুকেন গিয়ে ডাইরেক্ট ডাটাবেসে হচ্ছে সার্চ করতেছেন বা ডাটাবেসে ঢুকে যাচ্ছেন। আপনি কিন্তু ডাটাবেসের কোনো মিডিয়াম বা ডাটাবেসের জন্য এক্সট্রা করে কোনো অ্যাপ্লিকেশন নাই। বাট যখন ওরাকল ইউজ করতেছেন ওরাকলের জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে আপনি একটা কোয়েরি রান হবে দেন আপনি ডাটাবেসে অ্যাক্সেস পাবেন। ডাইরেক্ট আপনি ডেটাতে অ্যাক্সেস পাবেন। ডেটা সেভ করতে গেলে আপনাকে একটা ইন্টারফেসের থ্রুতে করতে হয়, আর যদি ডেটা আপনার নিয়েও আসতে হয় তাহলে হচ্ছে একটা ইন্টারফেসের থ্রুতে করতে হয়। সেটা হচ্ছে 3 টায়ার আর এটা হচ্ছে 2 টায়ার। সো আমরা একটু ডিটেইলসগুলো করি। 2 টায়ার architecture, the application resides at the client machine while it invokes database system functionality at the server machine. So direct যখন আমি সার্ভার মেশিন থেকে ডাটাবেস অ্যাক্সেস করতে পারতেছি তখন আমি বলতেছি এটা হচ্ছে 2 টায়ার। আর 3 টায়ার বলতেছে that client machine acts as a front end and does not contain any direct database code. So database code direct কোনো অ্যাক্সেস পায় না, সে একটা ফ্রন্ট এন্ডের মতো কাজ করে। সো যখন আমি হচ্ছে কমিউনিকেশন করব তারপর হচ্ছে যাব the client end communicates with an application server. So client end হচ্ছে কি আপনি কমিউনিকেট করতেছেন অ্যাপ্লিকেশন অর্থাৎ যেখানে আপনার ডাটাবেসটা আছে। যেমন এখানে আমাদের ওরাকল আছে, এটা হচ্ছে ওরাকলের একটা সার্ভার আছে অ্যাপ্লিকেশন সার্ভার। সো এখানে আপনি কন্টাক্ট করতেছেন থ্রু আ ফর্মস ইন্টারফেস। সো এখানে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেসের থ্রুতে আপনি হচ্ছে গিয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে কি করবে অ্যাপ্লিকেশন সার্ভারস ইন টার্ন কমিউনিকেটস উইথ দ্য ডাটাবেস সিস্টেম টু অ্যাক্সেস ডাটা। সো অ্যাপ্লিকেশন সার্ভার অর্থাৎ ওরাকল 21c এর যে ইন্টারফেস থাকবে ওই ইন্টারফেসটা দেন হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস করে আপনাকে হচ্ছে ডাটা দিবে অথবা ডাটা মডিফাই করবে। সো এটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। সো আপনাদের কিন্তু এখান থেকে একটু কোশ্চেন আসতে পারে এরকম টাইপের যে আপনাকে একটা সিস্টেম ডেসক্রাইব করা হলো, এখন বলা হলো এটা এই ডাটাবেস অ্যাপ্লিকেশনের কোন টায়ার নিয়ে কাজ করতেছে, কোন আর্কিটেকচার নিয়ে কাজ করতেছে, তখন কিন্তু আপনাকে বুঝে অ্যানসার দিতে হবে যে 2 টায়ার নাকি 3 টায়ার। কোশ্চেন আছে করো। আচ্ছা, ডাটাবেস ইউজার তো আমরা জানি ইউজার কি অনেক রকমের ইউজার আছে। ফার্স্ট হচ্ছে নেম ইউজার। নেম ইউজার বোঝাচ্ছে যে unsophisticated user who interact with the system by invoking one of the application programs that have been written previously. So previously কোন একটা ডাটাবেস কমান্ড লিখে দেওয়া আছে সে জাস্ট ক্লিক করে কাজটা করতেছে, নেম ইউজার। সে হচ্ছে কিছু নতুন করে ক্রিয়েট করতেছে না। যেমন আপনি চিন্তা করেন যে আমি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, এটার মধ্যে হচ্ছে ডাটাবেস কিছু কমান্ডস লেখা আছে, আমি জাস্ট ক্লিক করতেছি, সে অলরেডি কাজ করে ফেলতেছে, আমার নিজের করে লেখা লাগতেছে না। Application programs are the computer professionals who write applications programs. So যারা অ্যাপ্লিকেশনস লিখে, একটা হচ্ছে ইউজার যা আমি ইউজ করতেছি, কোন একটা সিস্টেম লেখা আছে আমি জাস্ট ক্লিক করতেছি ডাটাবেসে কাজ হয়ে যাচ্ছে এটা। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ডেভেলপার যাদের বলি আর যে আমি কোড লিখতেছি, কোড লেখার পরে আমি অ্যাপ্লিকেশন বানাচ্ছি, তারা হচ্ছে ডাটাবেস ইউজ করে। থার্ড ওয়ান কি সফিস্টিকেটেড ইউজার ইন্টারঅ্যাক্ট উইথ দ্য সিস্টেম উইদাউট রাইটিং প্রোগ্রামস। এইখানে বলতেছে যে ডিরেক্ট যদি আমি ডাটাবেস অ্যাক্সেস করে কাজ করি, এটার একটা কমান্ড বলি। ফার্স্ট বলতেছে ইউজিং আ ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর ইউজিং টুলস সাচ অ্যাজ ডাটাবেস অ্যানালাইসিস সফটওয়্যার। সো দুইটা ওয়েতে করতে পারি। আমি যদি ডিরেক্ট কমান্ডগুলো লিখি ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ ওইটা, অথবা কোনো একটা টুল ইউজ করে ডাটাবেস অ্যানালাইসিস করি, যেটা হচ্ছে অনেক সময় ডাটা সায়েন্সে অনেক কাজে করা হয়, যে টুল কিছু ইউজ করে ডাটাগুলো চেঞ্জ করা হয় বা মডিফাই করা হয়। সো এটাকে বলতে সফিস্টিকেটেড ইউজার। ইউজিং টুলস বলতে আপনি এক্সট্রা করে কোনো একটা সফটওয়্যার ইউজ করতেছেন যেটা হচ্ছে ডাটা ম্যানিপুলেট করতেছে। মানে এইটার এক্সাম্পল আমি যদি বলি, আমরা নিজেরা যে কোড করব না কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে সফিস্টিকেটেড ইউজার। আমরা হচ্ছে ডিরেক্ট অ্যাপ্লিকেশনে যাব, গিয়ে কোয়েরিটা লিখতেছি, লিখে রান ক্লিক করতেছি, আমি হচ্ছে সফিস্টিকেটেড। আর প্রোগ্রামার যারা ডেভেলপারস, এটাও আমরা এখানে প্রোগ্রাম ইউজ করি, এখানেও আমরা ডাটাবেস ইউজ করার জন্য কিছু কোডিং লিখে রাখি, তারা হচ্ছে ডাটাবেসটা ইউজ করে। আর এই স্পেশাল টুলস তো বলতেছি যে অ্যানালাইসিস কিছু টুলস থাকে, এটা অ্যানালাইসিস টুলস এর एग्जांपल যদি বলা হয়, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। ডাটা চেঞ্জেস মডিফিকেশনের কিছু টুলস আছে যে ডাটাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করে, ডাটা থেকে আপনাকে কিছু আউটপুট নিয়ে আসবে, ধরেন রিঅ্যারেঞ্জটা ব্রেক করে দিবে, এরকম টাইপের পাইথন কোডের কিছু টুলস আছে, কিছু লাইব্রেরি আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে স্পেশালাইজড ইউজার write specialized database application that do not fit into traditional data processing framework, for example CAD, graphic data, audio, video. আচ্ছা, এখানে স্পেশাল কিছু ইউজার কথা বলা হচ্ছে যারা বেসিক্যালি হচ্ছে নরমালি আমরা যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ প্রসেস করে কাজ করি এভাবে কাজ করে না, তারা ডিরেক্ট হয়তো কিছু ভিডিও রাখতেছে বা গ্রাফিক্যাল ডাটা রাখতেছে, এইগুলো নিয়ে কাজ করতেছে। তো এরকম 4 ধরনের ইউজার নিয়ে হচ্ছে আমাদের ডাটাবেসটা ডিজাইন করা বা ডাটাবেসের ইউজারগুলো এগুলো নিয়ে কাজ করে। অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা এখানে মোটামুটি আমরা লাস্টের দিকে চলে আসছি এই কয়েকটা দেখে।
এটাই হচ্ছে মোটামুটি ক্লাস অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেই পারতেছেন যার কাছে হচ্ছে সবগুলো পাওয়ার থাকে তো যে হচ্ছে পুরোপুরি আমাদের ডাটাবেসটাকে কন্ট্রোল করে সো পারসন হু হ্যাজ সেন্ট্রাল কন্ট্রোল ওভার দ্য সিস্টেম ইজ কল্ড ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইন শর্ট ডিবিএম সো এটা কি করে স্কিমা ডেফিনেশন স্কিমা কি ডাটাবেসের ডিজাইন করা স্টোরেজ স্ট্রাকচারটা সে এক্সেস করতে পারে বা কন্ট্রোল করতে পারে দেন প্রতিটি স্কিমা এন্ড ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন সেই স্কিমা বা ডিজাইনগুলো চেঞ্জ করতে পারে বা ডেটাগুলো চেঞ্জ করতে পারে গ্র্যান্টিং অফ অথরাইজেশন ফর ডাটা অ্যাক্সেস সে কাউকে যদি অ্যাক্সেস দিতে চায় কারণ আপনি ইউজ করতে চাচ্ছেন কোনো একটা ডাটা বাট আপনাকে অ্যাক্সেস দেওয়া হয় সে ওই অ্যাক্সেসটা দিতে পারে দেন হচ্ছে রুটিন মেইনটেনেন্স আমাদের ডাটাবেস যদি কোনো মেইনটেনেন্স করা লাগে কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে কোনো কিছু আপডেট করা লাগে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা কোয়েরি রান হচ্ছে না যেটা অনেক সময় হয় যে কিছু কোয়েরি হচ্ছে আপনার কিছু ফাংশন আগে থেকে লোড করে সো প্রতিবার যদি সকালে এসে একবার রিলোড না দেওয়া হয় তাহলে ওই কোয়েরিগুলো কাজ করে না এরকম কিছু এসকিউএল কোয়েরি কিছু কমান্ডস থাকে যে প্রতিদিন একবার করে সকালবেলা রান করতে হয় রান না করলে হচ্ছে কাজ করে না এটা একটা আচ্ছা টুলস একটা আমার মনে হচ্ছে এসএসএল নামে একটা কোনো টুলস আছে এসএসএল এরকম একটা কিছু আছে HTML সো ওইটা থেকে হচ্ছে ডাটা ম্যানিপুলেটেড একটা ওয়ে আছে এটা ইউজ করা হয় হচ্ছে .NET এর সাথে মেইন এরকমই একটা নাম ছিল আমি নিজেও এটা দিয়ে কাজ করছিলাম এটা অনেক বড় টিউটোরিয়াল আছে তো ওই একটা টুলস ইউজ করে মানে এটা ভিজুয়াল স্টুডিওতে থাকে এটা মনে হয় 2016 ভার্সনের মধ্যে মনে করছিলাম তো ওই টুলসটা ইউজ করে আমি হচ্ছে ডাটা সর্টিং করে নিয়ে আসতে পারতাম তারপর হচ্ছে কি যে ডাটাগুলোর সাথে কোনো ডাটাগুলো কানেকশন আছে ওগুলো বের করে নিয়ে আসতে পারতাম করে একটা ইন্টারফেসের মতো কাজ করতাম তো এই টুলসগুলো হচ্ছে এই জিনিসগুলো যে টুলসের কথা বলছিলাম এটা মনে করছে তাই বললাম দেন পিরিয়ডিক্যালি ব্যাকিং আপ দ্য ডাটাবেস এটা হচ্ছে কি ডাটাবেসগুলো যদি ব্যাকআপ করা লাগে কারণ আপনার সিসিটিভি ফুটেজ হচ্ছে 3 মাস পর পর আপনাকে রিডু করা লাগে সো ওই ডাটাবেসগুলো সে ব্যাকআপ করে আর সিসিটিভি ফুটেজ রিনিউ বলতে বোঝাচ্ছে মনে করেন 3 মাস পরে এটা আপনার যে নরমাল প্রাইমারি এখানে আপনি রাখতে পারবেন সো তারা কি করে একটা বড় জায়গায় এটা স্টোর করে মানে এইগুলার মেইন কনসেপ্ট হচ্ছে যে আমরা রিসেন্ট ফাইলগুলো আমরা বেশি ইউজ করি ধরেন 3 মাস আগেরগুলো কেউ সাধারণত ইউজ করে না আমাদের যদি কোনো দরকার না পড়ে সো সিসিটিভি ফুটেজেই ম্যাক্সিমাম মানুষজন করে কি যে 3 মাসের ডাটাগুলো সেভ রাখে যখন 3 মাস ওভার হয়ে গেছে সেটাও আরেক জায়গায় ব্যাকআপ রেখে দেয় দেন নতুন করে আবার হচ্ছে ওই হার্ড ডিস্কে হচ্ছে গিয়ে সে এটা স্টোর করতে থাকে সো যখন আবার দরকার পড়ে তখন ওই ডাটাবেসটা বের করে সার্চ করে নিয়ে আসে আচ্ছা নেক্সট বলতেছে এনশিওরিং দ্যাট এনাফ ফ্রি স্পেস ইজ अवेलेबल সো স্পেস আছে কিনা সেটাও চেক করে বারবার মনিটরিং জবস রানিং অন দ্য ডাটাবেস আর একটা হচ্ছে মনিটরিং করে যে সব কাজগুলো ডাটাবেসে ঠিকঠাক মতো হচ্ছে কিনা যে আপডেটগুলো করতেছি ট্রানজাকশনগুলো করতেছি এগুলো সব ঠিকঠাক মতো কাজ করতেছে সো মোটামুটি আমাদের থিওরিটিক্যাল পার্ট এই পর্যন্তই এরপর হচ্ছে হিস্টোরি আছে এই জিনিসটা আপনি একটু দেখবেন যে ডাটাবেস ফার্স্টে কি ছিল কোথা থেকে আসছে এগুলো একটু দেখলেই বুঝবেন এইটাতে বোঝানোর কিছু নাই জাস্ট একটু মাথায় রাখবেন কোশ্চেন আছে কারো এই পর্যন্ত ইন্ট্রোডাকশন আমরা একটা থিওরি বেস আমরা এখনো কোয়েরি বা ইমপ্লিমেন্টেশন দেখি নাই সো মোটামুটি ইমপ্লিমেন্টেশন দেখতে আমাদের একটু টাইম লাগবে আমাদের আগে ডেফিনিশনস গুলো বুঝতে হবে কোনটা কি কারো কোশ্চেন আছে এই পর্যন্ত তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই রাখবো